মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মিসেস সেন পরিচয় নিয়েই তো আমি এতগুলো বছর বেঁচে আছি, টেনে চলেছি এই পরিচয়টাকে। তো এটাকে যদি আপনার এতই বোঝা বলে মনে হয়, তাহলে সেই বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলুন। আমি আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, আপনি শুধু একটা সই করে দেবেন, ব্যাস। তাহলে আপনার জীবনের এই যন্ত্রণার অধ্যায়টা শেষ হয়ে যাবে। একটা সইয়ে যদি এতগুলো বছরের অপেক্ষাটা যাকে আপনি বলছেন আপনাকে আমি অবিশ্বাস করছি। হ্যাঁ, করছি। লজ্জা করে না আপনার? যা যা করেছেন তার জন্য লজ্জা করে না? আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে প্রশ্ন করেছেন এই এতগুলো বছর আমি কি করে বেঁচে আছি জানতে চেয়েছেন কখনো? 32টা বছর, এই 32টা বছর আমি কি করে আছি জানতে চেয়েছেন? আমার ছেলে মেয়ে নেই, আমি কি করে একা একা এতগুলো বছর ধরে বেঁচে আছি কখনো খোঁজ নিয়েছেন? আদি নন্দিনী রাজা ছিল, ওদেরকে আঁকড়ে ধরে আমি বেঁচেছি, আমি শান্তি পেয়েছি। আর এত কিছু হবার পরেও আপনাকে অবিশ্বাস করার জন্য আমাকে দোষারোপ করছেন আপনি। আপনি সাক্ষী, 7 পাকে ঘোরা, সবের পর 7 জন্ম একসাথে। পালিয়ে গিয়ে সব সমস্যার সমাধান হয় না মিস্টার সেন, হয় না। বসু, আমি পালাতে চাইনি, কিন্তু কি বলবো, পরিস্থিতির শিকার হয়ে তাই তো ফিরে এসে আমি ফিরতে পারলাম না। আমি ভাবলাম যদি তোমাকে। থাক, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। যদি সত্যিই ভাবতে তাহলে ডিভোর্সের কথা বলতে না। এই তো রাধাকেও তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম, রাধা তো ফিরে এসেছে। তোমার সঙ্গে তো এত ভাব, ওকে দেখে এগুলো শিখতে পারো না? আমি শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো। জেঠু বাবাকে আমি টিউশনে পড়াবো এসব ব্যাপার নিয়ে। হ্যাঁ, রাধা আমাকে যেমন করে পড়ায়। প্রয়োজন হলে অবাধ্য ছাত্রের জন্য বেতের ব্যবস্থা আমিই করব। হ্যাঁ, এই রে, এ তো কড়া অনুশাসনে পড়ে গেলে মনে হচ্ছে। বসু, চুপ করো না, এদের সামনে চুপ করো। হয় তুমি আমার সঙ্গে চলো, না হলে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। কোনটা করবে বলো? হ্যাঁ বড় মা, জেঠু বাবাকে আর চারা যাবে না। এরপর না আপনি জেঠু বাবাকে আপনার আঁচলে গিট দিয়ে বেঁধে রাখবেন। চলো বড় দাদু, আমরা একটা খেলা খেলি। খেলা? হ্যাঁ, রাধা আমাকে শিখিয়েছে। এই নাও, যে কোনো একটা আঙুল ধরো। ধরে নিন জেঠু বাবা, ধরে নিন। ও কিন্তু অত সহজে আপনাকে ছাড়বে না। ধরো না, ধরো। এই ধরলাম। আমি আমার দুটোই চাই, ছোট গিন্নিকেও চাই, বড় গিন্নিকেও চাই। বয়ে গেছে আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
আমি আবার বাড়িতে ফিরে এলাম রাধা। সে তো দেখতেই পাচ্ছি। তোমার শরীর কেমন আছে? হাতে ব্যথা আছে। হ্যাঁ, কিছু কিছু ব্যথা অনেক দিন থেকে যায় মেঘা। জেঠুমনি, জেঠুমনি আপনি ফিরে এসেছেন। আমি যে কি খুশি হয়েছি। থাক থাক থাক, আর তুমি আমাকে জেঠুমনি বলে ডাকবে না। আমাকে জেঠুমনি বলে ডাকবে শুধু এবারের বাচ্চারা আর রাধা। কিন্তু রাধা তো এই বাড়ির বাচ্চা নয়। রাধা এ বাড়ির বউ। রাধা আমার মা, আমাকে নতুন জীবন দিয়েছে। আর তুমি হঠাৎ জেঠুমনি বলে আমার সঙ্গে আত্মীয়তা পাঠাবার চেষ্টা করছো কেন? আসলে ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে তো, তাই বাড়ির সবাইকে নিজের ভাবি। দাদা, ওকে ওরকম করে বললে? ও কি না করেছে আমাদের পরিবারের জন্য? ও না থাকলে আমরা শেষ হয়ে যেতাম। নিজের জীবন তুচ্ছ করে রাধাকে বাঁচিয়েছে। সে তো ইন্দু কত জায়গায় কতজন এ ওর প্রাণ বাঁচাচ্ছে। আমি কি তাদের সবাইরই জেঠুমনি বা তারা আমার ভাইজি? রাধা, একদম মেঘার কথায় কান দিবি না। এগুলো সব ওর চাল। ও আবার ক্ষতি করতে এসছে, সব শেষ করে দেবে। ওর কথা শুনবি না রাধা। কি হলো দিদি, তুমি কিচ্ছু বলবে না? দেখ, তোর দাদা আমার স্বামী, আর আমাদের সময়টা তো একটু অন্যরকম ছিল। স্বামীর মুখের ওপর তখন কথা বলতাম না, এখনো বলি না। আর তাছাড়া উনি তো ভুল কিছু বলছেন না, তাই কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। চল বিশ্রাম নিবি, চল। আসলে মানুষ আজকাল খুব অকৃতজ্ঞ হয়ে গেছে। এই যে আমি যা যা করেছি বাড়ির জন্য, একদিন সেটাও বোধহয় না হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছেন বলুন তো আপনারা? একটা কথা বলুন, এটা তো মন্দির চত্বর। এখানে রজনীগন্ধা স্টিক দেবেন না প্লিজ। শুনুন, এগুলো অন্য কোথাও লাগান, আর এখানে গাঁদা ফুলের মালাই দিন। হ্যাঁ, ছেলেবেলা থেকে আমার সেরকম কোনো বন্ধু নেই, তাই বোধ হয় বৌরানী আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন অষ্টমী। আপনার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভোগের উনুন জ্বালানোর জন্য কেরোসিন লাগবে, সে খেয়াল কি কারোর আছে? হ্যাঁ মা, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিয়ের মতো এত বড় একটা অনুষ্ঠান সামলে ফেলেছে অষ্টমী। এই মেয়েটা যেন আমাকে পদে পদে হারাতেই এই বাড়িতে এসেছে। আচ্ছা যা, তোর এখন ভেতরে গিয়ে একটু রেস্ট নিয়ে নে তো। যা যা যা। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানতে হবে কে এই মেয়ে। বলছি, সন্ধে পুজোর আয়োজন সব তৈরি? সব তৈরি, তুমি পুজোয় বসতে পারো। বেশ, ওই তো উজ্জয়িনী এসে গেছে। বলছি, আজকে বৌরানীর পুজোর ধনুষিটা তুমি বানাবে, কি পারবে তো? আপনার বড় ছেলের বউ হওয়ার প্রস্তুতি আমি বহুদিন আগে থেকেই নিচ্ছি ঠাকুর। বেশ, আয়ুষ্মান এদিকে এসো। ভাড়ার ঘর থেকে যজ্ঞের বেলকাঠগুলো নিয়ে এসো, আর উজ্জয়িনীকে একটা দায়িত্ব দিয়েছি, তাতে ওকে সাহায্য করে যাও। এই অষ্টমী, আমি কোন দিন কোন শাড়িটা একটু বেছে দিও না প্লিজ। এই দাঁড়া, সারাদিন নিজের দিন নিয়ে ভেবে গেলে। হ্যাঁ, তোমরা কি বলো তো? এই মেয়েটা সব কাজ করছে, কি পরবে কি সাজবে সেটা ভেবে দেখেছো? ও তো নিজেরটা একবারও ভাবছে না। অষ্টমীর জন্য শাড়ি গয়না আমি আগেই বেছে রেখেছি মা। আমার ছেলের বিয়ের জন্য যে মেয়েটা জীবন পাত করছে, তার খেয়াল তো আমাকেই রাখতে হবে। তো রাজা সাজা তো সোজা নাকি? এসব হবে না আমার দ্বারা।
চলুন তাড়াতাড়ি। ওদিকে কিন্তু ফটোগ্রাফারও রেডি আর উজ্জয়িনীদেরও কিন্তু আপনি কি আয়ুষ্মান বাবু, একটু পরেই সব ফটোশুট গুলো হবে আর আপনি এখনো রেডি হননি? একটা পাগড়ি পরতে পারেন না? বাবা আপনি এমন করে বলছেন যেন পাঞ্জাবি পরা আর পাগড়ি পরা একই জিনিস। কতক্ষণ ধরে ট্রাই করছি জানেন, কিছুতেই পড়তে পারছি না। ওরা পরিয়ে দিয়েছিল একবার, কিন্তু মাথা কুটকুট করছিল বলে খুলে রেখেছিলাম। তারপর ট্রাই করছি, দেখুন না কিছুতেই আর পড়তে পারছি না। আর যে কত কি আপনাকে শেখাতে হবে। আসুন চলুন, আমি পরিয়ে দিচ্ছি। আসুন আসুন। আপনি পরিয়ে দিচ্ছেন মানে আপনি পাগড়ি পরাতেও পারেন? আমি না টুপি ছাড়া সব পরাতে পারি। চলুন। আপনি সত্যি পারেন পাগড়ি পরাতে? পারবো, আপনি বসুন না দেখি। মাথাটা সোজা করুন। হ্যাঁ। আর মাথাটাকে শক্ত রাখবেন। হ্যাঁ ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি নিশ্চিত যে তুমি এই ধুনো জ্বালাতে পারবে? হ্যাঁ আয়ুষ, আসলে কি বলতো, আমি এবারে বউ হবো বলে নিজেকে একটু একটু করে তৈরি করেছি। তাও তুমি সঙ্গে থাকলে ভালো হবে। উজ্জয়িনী তুমি বসো না, আমি আছি তো সঙ্গে। এই রক্তিম, কেরোসিনটা তাড়াতাড়ি নিয়ে আয় তো। আরে বাবা আসছি আসছি। এই পড়ে গেল। এই বাবা এবার তো জামা কাপড় চেঞ্জ করতে হবে, নাহলে কেরোসিনের গন্ধ বেরোবে। সব বিষয়ে তো তাড়া মারলে হয়? তোমরা না মানে উজ্জয়িনী, তুমি বরং একটা কাজ করো, তুমি এই ধুনোটা নিয়ে না ঠাকুর দালানে চলে যাও, আর যাওয়ার সময় পাখাটা দিয়ে হাওয়া করো। তা না হলে ঠাকুর দালানে পৌঁছানোর আগে হয়তো আগুনটা নেমে যেতে পারে। আর শোনো, একটু গরম আছে, হ্যাঁ দেখো যেন হাতে না লাগে। আমি যজ্ঞের কাঠগুলো নিয়ে আসছি। তুমি আছো তো, আমার কিচ্ছু হবে না। চলো চলো চলে এসো। কি এখানে এসো, ঠিক আছে তো তুমি? বউরানি হয়, কি সর্বনাশ হলো? আসবেন মা, কিছু হবে না। এই এই যা যা যা, একটু জলের ব্যবস্থা কর না। যা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আয়ুষ্মান ডান দিকে, তোমার ডান দিকে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করো। না না, জল আনতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। অষ্টমী, কি করছো কি তুমি? অষ্টমী, তুমি ওখানে গেলে কেন? কি অষ্টমী, আপনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিশা অটোমোবাইলসের বিভিন্ন ধরনের পার্টসের বিজনেস, টাটা মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার, কমার্শিয়াল ভেহিকলস, ট্রাক যেগুলো আছে আমাদের, সেগুলো আফটার সেলস মানে বিক্রি হওয়ার পর কাস্টমার তো কিনে নিল, কিন্তু তারপর তাকে যে সার্ভিসটা প্রোভাইড করা, মানে ধরুন তার ফ্রি সার্ভিস থেকে শুরু করে তার গাড়ি যদি রাস্তায় কোথাও রাত্রিরেও ব্রেকডাউন হয় সেটা, এবং তার ওয়ারেন্টি পিরিয়ড, তার অ্যাক্সিডেন্ট, সেখান থেকে গাড়ি হায়ার করে, টোটাল ইউনিটটা আমি সামলাই।
আমার বাবার অ্যাকচুয়ালি পৈতৃক ব্যবসা আছে, সেটা অটোমোবাইল ফিল্ডেরই, সেটা কলকাতায়। পার্ক স্ট্রিট এপিজে হাউসে আমি অ্যাপ্লাই করি যে আমি এরকম একটা অথরাইজেশন নিতে চাই। আমাকে 3 বার রিজেকশন করা হয়, অ্যাজ বিকজ আই এম আ লেডি, যে একজন মহিলাকে আমরা এটা দিতে পারি না। তো তারপর দিদি আমি বারে বারে যাওয়ার পরেতে, তো যাই হোক, তারা আমার পেশেন্সটা দেখে আসে, আমার জায়গাটা দেখেন, এবং এটাতে ফুললি আমার বাবা এবং আমার হাজব্যান্ড দুজনেই আমায় সাপোর্ট করেন। এবং সব থেকে একটা বড় জিনিস দিদি, আমি নিজে যেহেতু একজন লেডি, আমার অফিসটা পুরো সামলায় লেডিরা, সেই থেকে আস্তে আস্তে একটা জায়গায় এসেছি। এর মধ্যেও দিদি আমার কিছু কষ্টের দিনও আছে। আমি লাস্ট ভাইফোঁটা আমার ভাইকে হারাই। তারপর থেকে জীবনে একটা সংগ্রাম নেমে আসে, কি করে আমি সামলাবো। ভাই কি করতো? বাবার ব্যবসায়ী, ভাই বসতে। এখন তার মানে তুমি বাবার ব্যবসাটা সামলাচ্ছ? এখন আমাকে দুটো ব্যবসায়ী একা সামলাতে হয়। আমি পুরোপুরি শ্বশুরবাড়ি থাকতে পারি না, মা বাবার কাছেও থাকতে হয়, কারণ তারা পুরো একা, এবং ভাইয়ের বউও আমাদের কাছেই থাকেন, আমার সাথেই থাকেন। ব্যবসায় আমাকে এখন সাপোর্ট করছে ও। হ্যাঁ দিদি, তুমি টিচার? আমি টিচার। কোন সাবজেক্ট পড়াও? আমি ইংলিশ পড়াই, আমি ইংলিশের টিচার। কত বছর হয়ে গেল করছো? আমি অ্যাকচুয়ালি টিচিং প্রফেশন প্রায় 6 বছরের বেশি। আমি আফটার কলেজ টিউশন পড়াতাম, তারপর গ্র্যাজুয়ালি স্কুল, ইভেন আমি কলেজেও পড়িয়েছি। তো 6 বছরের বেশি আমি টিচিং প্রফেশনে আছি। যখন এক্ষুনি পরিচয় করে তখন তুমি বললে যে আগে তুমি শান্ত ছিলাম, বিয়ের পরে ডান পিঠে হয়ে গেছো। একদম তাই। মানে আমার লাভ ম্যারেজ, তো আমার হাজব্যান্ডের সাথেও প্রায় 6 বছরের রিলেশনশিপ। আমার হাজব্যান্ড হচ্ছে হয় না একটা ক্যাটালিস্ট, মানে ঠিক আমাকে একটা অন্যরকম স্নেহা বানিয়ে দিয়েছে। হয়তো সবসময় চেয়েছিলাম যে লাভ ম্যারেজ করব বা লাইফটাকে এনজয় করব, বাট আমার হাজব্যান্ডের সাথে আমি বলছি IPL দেখতে যাওয়া, কনসার্ট শুনতে যাওয়া, কফি খাওয়া, এগুলো হচ্ছে আমাদের ওই ছোট ছোট ডেট। ইভেন আমার হাজব্যান্ড ভীষণ ক্রিয়েটিভ, তো প্রথম মানে হয় না যে আমাকে ওই বসায় না, ওইটা হচ্ছে চেষ্টা করেছিল একে আমার ছবি আঁকতো, বাড়িতে পোস্টম্যানকে দিয়ে লেটার লিখে পাঠাতো, ইভেন আমার কুর্তিতে একে তার মধ্যে চিঠি দিয়ে পাঠাতো, এইসব হয়েছে। হাজব্যান্ডের থেকে আমার শ্বশুর শাশুড়ি, মানে বিয়ের পর যেটা বললাম, আমার 2 বছর হয়েছে বিয়ে, আমার শাশুড়ি মা হচ্ছে আমার মতন ফান লাভিং। মানে আজ প্ল্যান হলো, কালকেই বেরিয়ে গেলাম, আজকে মনে হলো ঘুরতে চলে গেলাম। আমি জুম্বা শিখি, আমার শাশুড়ি মা আমি দুজনেই জুম্বা করি, আর আমার শ্বশুরমশাই দেখেন। শাশুড়িরাও জুম্বা করে? একদম করে, দুজনে মিলে আমরা জুম্বা করি। মানে শাশুড়িমার বয়স কত? 50 above হবেই। তো মানে অনেকে ধারণা যে শ্বশুরবাড়ি মানে খুব স্ট্রিক্ট, না, আমারটা পুরো আলাদা। আমি রান্নাও করি, আমি ঘরও গোছাই, কিন্তু আমি এনজয়ও করি। আমার শাশুড়ি, শ্বশুর, ইভেন আমার হাজব্যান্ড সবাই সাপোর্টিভ। ভেরি গুড। তো সংসারের কাজকর্ম? সংসারের কাজকর্ম করি, যেহেতু আমি স্কুল থাকে হয়তো খুব একটা করতে পারি না, বিকালে এসে যতটা করা করি। ছুটির দিন আমি রান্না করি, স্পেশালি রান্না করতে ভালোবাসি, বিভিন্ন রকমের রান্না করতে ভালোবাসি। তো ছুটির দিন আমি রান্না করি, ঘর গোছাতে পছন্দ করি। খুব ভালো থেকো স্নেহা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবে, আজ তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু পথটা সহজ ছিল না। নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, মানে আমি, মা, বাবা। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হয়, মা বাবা দুজনেই ওয়ার্কিং ছিল। ছোট থেকে কি করে স্বাবলম্বী হওয়া যায়, ওই জিনিসটা আমাকে ছোট থেকে তাই জন্য শিখতে হয়েছে। আমার ফ্যামিলিতে বারবারই বাধা এসেছে। আফটার এইচএস আমি 1 বছর আমি অক্লান্ত পরিশ্রম করি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। ভর্তি হওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য আমি পড়াশোনা করছি না, জয়েন্টে আমাকে ভালো র্যাঙ্ক করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 3500 র্যাঙ্ক করি, দিয়ে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাই, দিয়ে আমাকে জলপাইগুড়ি চলে যেতে হবে। 2016 সালে আমি কলেজে ভর্তি হলাম, চলে গেলাম হোস্টেলে পড়াশোনার জন্য। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, তখন আমার ফার্স্ট সেম সবে হয়েছে। তখন বাবার নার্ভের প্রবলেমে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে নিজের হাঁটা চলাটুকুও বন্ধ হয়ে যায় বাবার। আমি তখন বাইরে, আমি সেটা শোনার পরে আমি চট করে আসতেও পাচ্ছি না। ভেতরে ভেতরে আমার চিন্তা যে না, মা একা কি করে সামলাচ্ছে, মা ওদিকে স্কুল সামলাচ্ছে। কতদিন ছিলে ওখানে? আমি 4 বছর। তারপরে ফিরে এলে? 4 বছর ওখানে পুরো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারপর আমি ফিরে এলাম। তারপর চাকরি পেলে কতদিনের মধ্যে? চাকরি পেয়ে গেছি ম্যাম, আমি 6 মাসের মধ্যেই চাকরি পেয়ে গেছি। ওকে। তা তোমাকেও তাহলে যাতায়াত করি, ওখানে অফিসের অ্যাকোমোডেশন আছে, তো ওখানেও আমি থাকি। এখন বাবা মা ভালো? বাবা মাকে এখন ভালো রাখতে পেরেছি।
বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধে এখন। তুমি একমাত্র মেয়ে, তোমাকে তো বাবা মাকে দেখতে হবে। আর আমার একমাত্র ইন্সপিরেশন আমার মা ছাড়া, বাবা ছাড়া আর কেউ নেই। মা বাবার আশীর্বাদ আছে তোমার সাথে, জীবন আরো বড় হবে আর বাবা মাকে খুব ভালো করে রাখবে। অবশ্যই। গানের জার্নি আমার প্রায় 20 বছর হয়ে গেল। গান পরিবারে কেউ আছে গানের মানুষ? হ্যাঁ অবশ্যই, আমার গানের প্রথম শুরু বাবার থেকেই, এবং আমার মাও গান বাজনা করেন, তো সেখান থেকে আমার গান বাজনার প্রথম আর কি শুরু। মূলত তুমি কিরকম ধরনের গান গাও? যেহেতু স্টেজ পারফরমেন্স করি, সব রকম গান গাইতেই হয়। আর আমার মাঝখানে একটা ইচ্ছা ছিল, যেটা হচ্ছে গান নিয়ে রবীন্দ্রভারতীতে আমি ভর্তি হব। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একদম কমপ্লিট হয়ে গেছে মাস্টার্স। আর আমি আবার একবার করছি, মানে ডাবল এমএ করছি। আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে করছি, হারমোনিয়াম নিয়ে। তো আজকে তুমি আমাদের কি গান শোনাবে? এই রূপসী বলো না কে বেশি মায়াবী ওই শশী নাকি আমি, আর চোখে চেয়ে দেখো এই মুখে বলো না ওই বুকে কে যে দামি। দেখো চাঁদে মেঘে লুকোচুরি খেলা ওই চলেছে, থাকো এই রাতে কাছে আরো বেশি কাছে প্রাণ চেয়েছে। রুরু 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 রাগা রূপসী বলো না কে বেশি মায়াবী ওই শশী নাকি আমি, আর চোখে চেয়ে দেখো এই মুখে বলো না ওই বুকে কে যে দামি। দেখো চাঁদে মেঘে লুকোচুরি খেলা ওই চলেছে, বরফ থাকো এই রাতে কাছে আরো বেশি কাছে প্রাণ চেয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে পুজো হয়, কার কি দায়িত্ব পড়ে? সে দায়িত্ব হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে সেক্রেটারি। সেক্রেটারি মৌসুমী দি দেখলেই মনে হয়, যেহেতু আমাদের বাবা কাকা কাকিমা মা আমাদের কেউ বেঁচে নেই, এই জেনারেশন থেকে শুরু হয়েছে যে মানে এখন, তাই জন্য আমরা সেটা বুঝতে পারি না যে বাপের বাড়িতে এরা কেউ নেই, এরা আছে আমরা আছি। আচ্ছা, এই সব দায়িত্বটা এর, কাকে ডাকতে হবে মৌসুমীকে দেখলেই মনে হয় মৌসুমী তো শক্ত হাতে ম্যানেজ করে। সত্যি কথা বলতে কি আমার ছোট ভাই মারা গেছে, মানে ওর স্বামী, সেও নেই, তাই আমাদের নিয়েই ও আছে। এ হচ্ছে আমাদের পুরোহিত, যদি আমাদের অ্যাবসেন্ট থাকে পুজো করতে পারবে, মানে মণ্ডপটাকে একদম মুখস্থ, মানে কোথায় কি হবে কি কি হবে সবকিছু। মণ্ডপী কাম তন্ত্রধার। আসলে জেঠিমা এই দায়িত্বটা আমাকে দিয়ে গেছেন, তখন তো জেঠিমা মা ভোগের দিকে, এখন যেমন দিদিরা বৌদি তারপর এদের ছেলের বউরা সবাই হেল্পার থাকে, আর ওই দিকেও দায়িত্ব অনেকেই আমরা নিই। আমার ভাই, আমার দিদির ছেলেরা, দিদির ছেলে চণ্ডীপাঠটা সম্পূর্ণ নিজে করে, আমাদের অন্য চণ্ডীপাঠক দরকার হয় না। আর জ্যাঠা মানে আমাদের কুলপুরোহিত যিনি ছিলেন, তিনি মারা যাবার পরে বড় জামাইবাবুকেই পুজোর দায়িত্বটা দিয়ে যান। হ্যাঁ বললেন তো, আমার হাজবেন্ডই পুজো করেন। আর আমি ওই জেঠিমার থেকে সব শিখে গিয়ে করতে করতে এখন অনেক দিন আগে থেকেই সমস্ত কিছু গোছাতে থাকি। আর বাড়িতে যারা থাকে, আমি থাকি বেহালায়, আমরা ওই এসে এসে সমস্ত কিছু ব্যবস্থা করি। আর সেই কটা দিন কি এখানেই থাকো? হ্যাঁ। মৌসুমীকে অদ্ভুত দেখো, একটা জেনারেশন চলে যায় কিন্তু তাদের ঐতিহ্যটা রেখে যায়, তাদের শিক্ষাগুলো রেখে যায়। তোমাদের এই শিক্ষা, তোমাদের ঐতিহ্য, তোমাদের শেখানোগুলো থেকে যায় পরবর্তী জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা করবে। এক্স্যাক্টলি, এই জন্যই বলে পরম্পরা। আর এই যে বলে অনুষ্ঠান হয়, কি কি অনুষ্ঠান হয় বাড়িতে? আমাদের হোলির সময় থাকে প্রোগ্রাম ঘরে। আগে তো বাইরে খোল ঠোল নিয়ে, আমার শ্বশুরা ছিল তখন বেরোতাম সব গান গাইতে গাইতে, ভাসুরও যখন ছিল তখন বেরোতাম, এখন আর হয়ে ওঠে না, ওরা সব ছুটি পায় না। এই ঘরেই গান বাজনা হয়, এখানেই সব হয়, হোলির উৎসব হয়। তারপরে পিঠেপুলির উৎসব আছে। পিঠেপুলির উৎসবে কি হয়? এই যে সবাই বানায়, ভালো বানাতে পারে এরা, ননদ, দুই ননদ দারুণ দারুণ পিঠে বানায়। পাটিসাপটা, গোকুল পিঠে খুব ভালো বানায়, পাটিসাপটাদের পিঠে বানায়। তাহলে তো আমি জানলে আজকে বলে দিতাম যে আমার জন্য সব বানিয়ে আনতে। তাতে কি আছে, সে পরে মৌসুমী দিয়ে আসবে, মনে থাকে জানো। তুমি আমার পাড়ার লোক, তোমাকে আমি পৌঁছে দিতে পারি। আমাকে
একই পাড়ায় থাকি আমরা, আমাকে পৌঁছে দিতে পারবে। আর এই যে দুর্গাপুজোর কদিন, সেদিন কি কি অনুষ্ঠান হয়? সেদিনকে প্রত্যেক দিন সপ্তমীতে গান বাজনা শুরু হয়। সপ্তমীতে গান বাজনা আঁকা হয়, আঁকা সব বাচ্চারা, আমরাও এঁকে এঁকে সব দিয়ে যা পারে এঁকে সব রাখা হয়। আমাদের বাড়িতে এখানে কাউন্সিলর থেকে প্রাইজও আছে, কীভাবে সাজানো ডেকোরেশন সেই দায়িত্ব আমার থাকে। আমি সবাইকে দিয়ে এই আনবে, এই গাছ দিয়ে, এই করে হাতে এঁকে, এই ঘন্টা ঠন্টা যে গেটের সামনে সব আমার যা। আমি আর এক যা স্কুলে আজকে আসতে পারিনি, স্কুলে হঠাৎ মিটিং পড়ে গেছে। আর নাচ গানের অনুষ্ঠানটা মোটামুটি রোজই থাকে? রোজ রোজ রোজ। আর বাড়ির লোকেরই পারফর্ম করে? এতগুলো লোক একদিনে তো সম্ভব না, সবাইকে তো ভাগ সবাইকে চান্স দিতে হবে। এই গুন্ডিগুলো ছোটটা অবধি নাচ পারে ভালো আমার নাতি। তুমি যখন বাড়িতে বউ হয়ে এসেছিলে তখন বাড়ির সদস্য সংখ্যা কত? তখন অনেক ছিল, 30 জন ছিল। 30 জন ছিল, একসাথে থাকতো সবাই, এক হাঁড়িতেই খেতাম তখন আমরা। ওরে বাপরে বাপ, মানে 30 জনের রান্না একসাথে হতো? আমরা নিজেরা রান্না করতাম। তোমরা সবাই নিজেরাই সব নিজে? আমাদের দুর্গাপুজোর রান্নাও তো করেছে আমার খুশাশুড়ি, আমার যা। এখন নয়, ঠাকুর রাখা হচ্ছে, পারা যায় না, সবাই যে খায়, সবাই মিলে বয়স হয়ে গেছে, সেই জন্য ওরা ভোগ রান্না করে সব। এত বড় সংসারের রান্না কি হবে সেটাই একটা বিরাট ব্যাপার, রোজের রান্না কি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শৈব কিন্তু জানে যে রাজনাথ মুখার্জি ওর বাবা, আর জন্ম থেকে যেই মুহূর্ত থেকে ওর জ্ঞান এসছে ও এটা জানে যে উর্মিলা মুখার্জি ওর মা। সেই বিশ্বাসটাও ভেঙে যাচ্ছে। ও এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না, দেখুন প্রেম মরছে ছেলেটা। কি নিয়ে বাঁচবে, কি নিয়ে বাঁচবে বলুন না মালতী দেবী, কি নিয়ে বাঁচবে ছেলেটা? দেখুন আমি না কিচ্ছু জানি না, সত্যি বলছি, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আমি সত্যি খুনি নই। কোনোদিনও প্রমাণ করতে পারবো না তো আমি যে স্বয়ম্ভু মুখার্জি। কেন ডিএনএ টেস্ট করান? অস্বীকার করছেন তো রাজনাথ মুখার্জি, অস্বীকার করছেন। উনি যদি রাজিও হন, ওনার পরিবারের লোকরা ওনাকে ডিএনএ টেস্ট করাতে দেবে না। অনেক আইনি ঝামেলা রয়েছে। তাছাড়া আমি তদন্ত করে জানতে চাই আসল সত্যিটা কি। একটা কথা বলবো? বলুন। সেদিনকে একজন মহিলা মৃত সন্তান প্রসব করেছিলেন। ওই উর্মিলা মুখার্জির আগে যা সন্তান হয়েছিল। কি বলছেন ডক্টর? হ্যাঁ। কি নাম, কি নাম ছিল? নামটা ঠিক মনে নেই, তবে সব কাগজপত্র দেখলে বলতে পারবো। মনে হলো কথাটা আপনাকে বলা দরকার, তাই বললাম, যদি কোনো কাজে লাগে। থ্যাংক ইউ। আমাকে একবার হাসপাতালে যেতে হবে। একটা কথা বলুন তো। বলুন। উত্তীয় বলে কাউকে চেনেন আপনি? উত্তীয়? হ্যাঁ। আসলে হাসপাতালে তো নামকরণ হয় না। আচ্ছা, সেদিন হাসপাতালে কজন কন্যা সন্তান আর কজন পুত্র সন্তান জন্মেছিল বলতে পারবেন? একটি কন্যা সন্তান আর বাদ বাকি সবই পুত্র সন্তান। স্বয়ম্ভু মুখার্জি জন্মেছিল, উত্তীয় বলে কেউ জন্মেছিল। ওদের দুজনকে ছাড়া আরো 3 জনের জন্ম হয়েছিল ওই দিন। বন্যা গাঙ্গুলি, মৃতা, বাকি রইল নীলম আগরওয়াল, শুভ্রা হালদার, মিতা চৌধুরী, কাকুলি দেবী। খেলছে খেলাটা সত্যি কি স্বয়ম্ভু উর্মিলা মুখার্জির সন্তান নয়? নাকি এটাও কারোর চাল? কার চাল হতে পারে? উৎসব, মেহেন্দি, চন্দ্রনাথ মুখার্জি, দেবুদা, উত্তীয় স্বয়ং, নাকি
দিদি আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকন, তুমি কেমন আছো? ভালো আছো? তুমি কোথায় আছো এখন? কোথায় আছো? তুমি তো ঘরে নেই, তুমি কোথায় এখন? তুমি খেলছো? আচ্ছা বলো। কি বলছো? দাঁড়াও দাঁড়াও, এবার বলো। পরশু অ্যাভেলেবল থাকবো? কেন? কি ডিটেকটিভ সেজে গুলি করতে হবে? কাকে? হ্যাঁ, কেউ একজন আছে। সন্ধ্যাবেলা তুমি আমাকে ইনভাইট করছো কাকন? যা, ফোনটা তো কেটে দিল। আশ্চর্য, ফোন করলো। কি হলো? কাকন, কাকন যেন ভিডিও কল করেছিল আমাকে। ও আমাকে বলল পরশু দিন অ্যাভেলেবল থাকতে। কাকে নাকি একটা গুলি করতে হবে। অদ্ভুত। তুমি একবার বড়দিকে ফোন করো। না 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 না, বড়দিকে ফোন করব না। কাকন আমাকে কিছু একটা বলতে চাইলো। এক মিনিট। কি হলো? পরশুদিন মানে তো দিব্যা সেনের বিয়ে পরশুদিন। তোমাকে কি যেতে বলছো ওখানে? বুঝতে পারলাম না তো, বুঝতে পারলাম না সেটা। তবে স্বয়ংভূ, কাকন কিন্তু খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে। ও মনে হয় কিছু একটা প্ল্যান করছে। আমাকে দিব্যা সেনের বিয়েতে যেতে বলল। কি চাইছে মেয়েটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আলু পোস্ত, বিউলির ডাল এসব খান না? না। হোয়াট ইজ বিউলির ডাল? আপনি কখনো খাননি? না, খাইনি আর খাবার ইচ্ছে। সর। কিন্তু এটা অলংকারদার ফেভারিট মেনু। অলংকারদার প্রিয় মেনুই আজকে আপনি রান্না করছেন। আর তারপর সেটা যদি খাওয়ার যোগ্য হয় সেটা টেস্ট করে আমি পাঠিয়ে দেব ড্রাইভারের হাতে অলংকারদার বাড়িতে। উনি খুব খুশি হবেন, খুব খুশি হবেন অলংকারদা। দুদিন পর তো বিয়ে, বউয়ের হাতে রান্না বলে কথা। আমি রান্না করব না, আমার পক্ষে সম্ভব নয়। আর এইসব শিল নোড়ায় আমি বসতে পারবো? বাড়বেন, নইলে যে আপনার পুরো চ্যাটার্জি খানদানকে এই শিল নোড়ায় ফেলে আমি বেটে দেবো। সকালবেলা কড়াই চাচা খুন্তির মতো আওয়াজ করছিস কেন রে? সঞ্জুদা, সকাল সকাল আমার লেগ পুল করা বন্ধ কর। এই মেয়ে বলছে আমাকে রান্না করতে হবে, আমাকে পোস্ত বাটতে হবে। কি বললো? কি সব বিউলির ডাল? বাবা, কি সাম বিউলির ডাল? বাবা, কোথা থেকে এসেছিস রে তুই? একেবারে ইংল্যান্ডের রানীর বাড়ি থেকে এসেছে সাম বিউলির ডাল। এই, আমি কিন্তু দুজনকেই বলে দিচ্ছি,
আমার লেগ পুল করা বন্ধ করো। বলছি যখন করেই ফেল না, অসুবিধা কিসের? আরে বাবা, করবি তো অলংকারের জন্য। ছেলেটা একটু খাক, খেয়ে বাঁচুক, দেখুক তার বইয়ের যোগ্যতা কতটা। কি যোগ্যতা? তোরা কি মনে করিস বলতো? একটা মেয়ে বাড়িতে ঘর মুছলে, বাসন মাজলে সে ভালো বউ হয়ে যাবে। বাড়ির বউ চাই না বাড়ির কাজের লোক? কোনটা? রাইট, ঠিক বলেছিস তুই। আমরা বাড়ির বউ চাইছি, ঝি চাইছি না। কিন্তু অবাক হয়ে যাই যখন আমাদেরই পরিবারের বউ উৎসাহ সেই কাজগুলো করে। সঞ্জদা, হ্যাঁ, সে রান্না করছে, ঘর মুছছে, বিছানা করছে সকলের জন্য, সে হোম মেকার। কেন তার বেলায় অন্যরকম নিয়ম? কেন অন্য বিচার? কেন? কি হলো? কি হলো? উত্তর দে। সঞ্জুদা, তুই কিন্তু আমাকে একেই বলে নিজের বেলা আটি শুটি আর পরের বেলা চিমটি কাটি। বাবা, তুমি তো দেখছি এখন সব ব্যাপারেই নাক গলাচ্ছ। এই তো এসে গেছেন। গুড মর্নিং। গুড মর্নিং শাশুড়ি। ভালো হয়েছে আপনি এসে গেছেন। কি? ওই শিলনোড়ায় কি করে পোস্ত বাটতে হয় নিজের মেয়েকে একটু শিখিয়ে দিন না। ওই বিউলির ডাল, আলু পোস্ত কি করে করতে হয় একটু শিখিয়ে দিন। আমি দেখাবো পোস্ত বাটা? আমি নিজে এসব করি না। রেহান বাবু আমাকে ডিএস কলোনি দিয়েছে, আর আমি ওনাকে কথা দিয়েছি একটা সুস্থ সুন্দর চ্যাটার্জি পরিবার দেব, প্রত্যেকটা সদস্যকে শুধরে দেব। চলুন রুদ্রাণী চ্যাটার্জি, রান্না করতে হবে তো আসুন আসুন, মুড়ি ঘন্টও করতে হবে। তোমার মুড়ি ঘন্ট করবো বলে রাখলাম। কি বললেন? কিছু না, নাথিং। আমি সব রান্না বান্না করতে পারবো না যোগমায়া। রান্না আপনাকে করতে হবে। আপনি যদি না করেন, আপনি তো আমায় চেনেন, আপনারা অনেক বিপদের মধ্যে আছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না সেটা। কালকে যেটা ঘটেছে বা ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে তার পুরো দায় কিন্তু আপনাকে নিতে হবে। এই, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? না, বোঝাচ্ছি, বাড়ির বউয়েরা ব্ল্যাকমেল করে না, আপনি তো জানেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার গায়ত্রী দেবী, গুড মর্নিং। কে? যোগমায়া, আপনার গলার কাটা। রুদ্রাণীকে ফোনটা দাও। না, রুদ্রাণী দিকে এখন ফোন দেওয়া যাবে না, উনি পোস্ত বাটছেন। কি? পোস্ত বাটছেন, তারপর বিউলির ডাল করবেন, মুড়ি ঘন্ট করবেন, তারপর মাছের ঝোল করবেন, বুঝতে পেরেছেন? চাটনি, পাঁপড়, কত কিছু হবে আজকে। নিজের হাতে রান্না করে নিজের হবু স্বামীকে খাওয়াবেন। তুমি ওকে ফোনটা দাও। না, আপনি ফোন করে ওনাকে হুমকি দেবেন না। আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনার রাশি ফলের গোচরে এখন যোগমায়া চ্যাটার্জি চলে এসেছে। তুমি কি আমাকে বিদ্রুপ করছো? না, বিদ্রুপ করছি না, আপনাকে বোঝাচ্ছি। খুব শীঘ্রই আপনার নাতিকে শ্রী ঘরে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? টাটা। হ্যালো হ্যালো। তুমি জানো তুমি কার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়াটা করে যাচ্ছ যোগমায়া? তুমি জানো এনার ক্ষমতা কি? জানি ওনার ক্ষমতা, কিন্তু উনি জানেন না আমার ক্ষমতা। আপনারা চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছেন। দুর্নীতিগ্রস্ত চ্যাটার্জি গ্রুপ আর দুর্নীতিগ্রস্ত ওই গায়ত্রী রায়, আপনারা দুজনে মিলে চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছেন। কিন্তু সেটা আমি হতে দেব না। সমস্ত চাল চিত্র আমি পাল্টে দিয়ে যাব। এই তো রেহান বাবু, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। আপনি আমাকে ডিএস কলোনি দিয়েছিলেন, আর আমি আপনাকে কথা দিয়েছিলাম একটা সুন্দর শুদ্ধ পরিবার দেব, চ্যাটার্জি পরিবার। সেখানে চ্যাটার্জি গ্রুপ ব্যাপারটা থাকবে না। এই গ্রুপ ব্যাপারটা না আমার ঠিক পছন্দ হচ্ছে না। সঞ্জুদা,
কি হয়েছে কি? কিছুই না, আসলে ওই শিলনোড়া দিয়ে পোস্ত বাটার কথা ছিল রুদ্রানীর, তো ও একেবারে রুদ্রানীকেই বেটে দিয়ে চলে গেল। সঞ্জুদা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, এই লোকটার সঙ্গে সংসার করতে আমি পারবো না। কি হয়েছে কি রে মা? কি হয়েছে মানে আমাকে বলছে রুদ্রানী দিকে নাকি অ্যাসিস্ট করতে হবে। আমি কি রাঁধুনি? আমি কি এই বাড়িতে রান্না করতে এসেছি বলুন? করে ফেলো করে ফেলো করে ফেলো একদিন, অসুবিধার কি আছে? আমি তোমার ছবি তুলবো, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আহা, কত লাইকস হবে, কত ভিউজ হবে। করো করো, করে ফেলো না, শুধু রান্না করি একেবারে হিট। তাই জাস্ট কিপ ইওর মাউথ শাট। এত চিৎকার করছো কেন? দ্যাটস নন অফ ইওর বিজনেস। কি রে রুদ্রানী, তুই কি রান্না করবি নাকি? হ্যাঁ করবো, রান্নাই তো করবো। আমি কি রান্না করবো বলো তো মা? নিজের পিন্ডিটা রান্না করবো, নিজের পিন্ডি রান্না। এই তো আসল ভাষাটা বেরিয়ে গেছে। হ্যাঁ, যখনই রাগ হয় তখন ইংরেজি ভাষা না বেরিয়ে বাংলা ভাষাটা গাক গাক করে বেরোয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, ওর দিক থেকে যতটুকু সম্ভব করেছে, আর কি করবে বলো তো? ও যখন যেতে চাইছেন, ওকে কেন জোর করছো? করো না ওকে জোর। কি হবে? ওকে জোর করে আমরা কোর্টে নিয়ে যাব, ওখানে গিয়ে কমফোর্টেবল হবে না, আরো অসুস্থ হয়ে পড়বে। সেটা কি ঠিক হবে বলো তো? হিতে বিপরীত হবে। কেন বুঝতে চাইছো না তোমরা? একটা মানুষ যখন নিজে বলছে সে যাবে না, তাকে নিয়ে কেন টানা হিচড়ে করছো? দরকার নেই তো। আর সব থেকে বড় কথা, এই কেসটা নিয়ে তো আমি এগোতে চাইনি, পুলিশ নিজে কেসটা নিয়ে এগোতে চেয়েছে। তাই যা করার পুলিশ করবে। পুলিশেরই উচিত অপরাধীকে খুঁজে বার করা, আর অপরাধীকে যদি খুঁজে বের করতে পারে তাহলে সেই ডকুমেন্ট থাকবে, সেটা জমা করা হবে। এখানে আমি বা কি করতে পারি বলো তো? হ্যাঁ, আমি সাফারার, আমাকে কেউ অ্যাটাক করেছিল, পুলিশই অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। এখানে তো আমার কিছু করার নেই, আমার তো কোনো দোষ নেই। তুই বুঝতে পারছিস না? এবার কিন্তু ওরা আটঘাট বেঁধে নেমেছে, ওরা কিন্তু চাইছে তোকে ফাঁসাতে, তোকে তোকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেবে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে। দেখ, পুলিশ তো নিজে চোখে কিছু দেখেনি, শুধু শুনেছে। আমাদের না ভয় করছে, বলছি না তোকে বারবার যে ওরা কিন্তু তোকে ফাঁসিয়ে দেবে আবার। ফাঁসালে ফাঁসাবে, কি আর করবো বলো? আমার তো কিছু করার নেই। তা বলে যে মানুষটা যেতে চাইছে না, তাকে তো আমি জোর করে নিয়ে যেতে পারি না। পরাগ, তুমি সত্যিই পারবে না? দেখো না একবার যদি। না না না, আমাকে আমাকে প্লিজ জোর করো না তোমরা। আমি ওসব জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, হাত পা কাঁপে, আমি পারবো না। আমার জোরে কথা শুনলে আমার ভয় লাগে, জোরে হাওয়া দিলেও আমি ভয় পাই। আমি কোর্টে যেতে পারবো না। দেখো, আমি না তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা পড়াকে কিছু বলো না। ওকে বলে কি হবে বলো তো? যা হবার তাই হবে, পড়াকেও সেটা মেনে নিতে হবে। ওকে বলো না, ওর দিকে তাকিয়ে দেখো, কি আর করা যাবে? সবার জীবনে কি আর সব হয়? আমার জীবনেও হয়নি। পরাগ স্বামী হিসেবে আমার পাশে রুখে দাঁড়াতে পারেনি। না না, এটা নয় যে ও ইচ্ছে করে আমার পাশে রুখে দাঁড়াচ্ছে না, ও তো অসুস্থ, কি করে পারবে বলো তো? তোমরা ওকে দেখে বুঝতে পারছো? হ্যাঁ, ওর অবস্থাটা দেখছো। সেখানে ওকে কেন টেনে কোর্টে নিয়ে যাব বলো তো? কোনো মানেই হয় না নিয়ে যাওয়ার, যেখানে ও নিজেই যেতে চাইছে না। সারাক্ষণ ভয় ভয় থাকে, টেনশনে থাকে। আর কতটুকু জোর ওর বলো তো, যে ওর কথাতেই সব হয়ে যাবে? তোমরা বলছো, আমি বলছি, পুলিশ আছে, সেখানে যদি কিছু হওয়ার থাকে এমনিই হবে, ওর একার কথায় তো কিছু হবে না। তাই বলছি, আমার কপালে যা আছে তাই হবে। সেদিন জানো তো, আমি হয়তো ভুলই বুঝেছিলাম। আমি ভেবেছিলাম ওই ঘটনাস্থলে পরাগ ছিল। এখন তো আমার ভাবলেই হাসি পায় যে পরাগ এই অবস্থায় কি করে ওখানে যাবে। দেখো, যা হওয়ার হবে, আমি তো বলছি তোমাদের। তাই ওকে আর জোর করো না, এখন এসব কথা থাক। পরাগ, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছো না? বলছি শোনো না, আমরা এত কথা বলছি তো খুব টায়ার্ড হয়ে গেছে। ওকে এবার একটু একা ছেড়ে দাও, একটু বিশ্রাম নিক। আমরা বরঞ্চ ছাদে যাই, অনেকদিন ছাদে যাওয়া হয়নি। যাবে তোমরা? চল চল চল।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, সব সোজা কথা সোজা উত্তর তো দেওয়া যায় না, কখনো কখনো ব্যাখ্যা লাগে। তবু আপনি যখন জানতে চাইছেন তাহলে বলছি যে চাকরি পাওয়ার জন্য আমি বিয়েটা করিনি, এটাই উত্তর। ও, তাহলে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন? আপনি আপনার স্বামীকে ভালোবেসে আপনি আবার বিয়ে করতে চেয়েছিলেন, তাই তো? সেই সময় দাঁড়িয়ে ভালোবেসে বিয়েটা করেছিলাম এই কথা আমি বলতে পারবো না, এই কথা বলা ঠিক হবে না। আপনি কিন্তু আবার ব্যাখ্যা করতে শুরু করলেন। আচ্ছা, আপনার ব্যাখ্যা এখানে কে শুনতে চেয়েছে বলুন তো? আপনাকে যে বললাম সব উত্তর সোজাভাবে দেওয়া যায় না। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে ডেকে এইভাবে গ্রিল করার কিন্তু কোনো মানে হয় না। ইওর অনার, সব কথার সবসময় সোজা উত্তর হয় না। উনি তো চাকরিটা চাননি, পরাগ ব্যানার্জি ওনাকে বলেছিলেন চাকরিটা করার জন্য, আর চাকরি করার জন্য বিয়ে করাটা দরকার ছিল। ইওর অনার, আমি যখন ওনাকে ইন্টারোগেট করছি তখন এইভাবে ঝাঁপিয়ে পড়ে ওনার ক্লায়েন্টের হয়ে কথা বলার তো কোনো মানেই হয় না। অবজেকশন ওভাররুলড, আপনি বসুন। ইওর অনার, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? একটি মেয়ে তার হাজবেন্ডকে ডিভোর্স করে দিল, ডিভোর্স করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়লো এবং সেখানে তার বিয়ে পর্যন্ত এগিয়ে যাচ্ছিল। তিনি আবার সেখান থেকে ফিরে এসে সে ডিভোর্স করা স্বামীকে আবার বিয়ে করলেন। কেন? চাকরি পাওয়ার জন্য। উনি কিন্তু বিয়ে করেছেন বলে চাকরিটা পাননি, উনি চাকরির জন্য বিয়েটা করলেন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অবজেকশন ইওর অনার, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। অবজেকশন ওভাররুলড, আপনি বসুন। ইওর অনার, ভুল কি ঠিক সেটা অবশ্যই আপনি বিচার করবেন, আপনার বিবেচনাধীন। আমরা শুধু এটুকুই প্রমাণ করতে চাইছি যে একটি মহিলা, তিনি ডিভোর্স করে চলে গিয়েছিলেন, অন্য জায়গায় বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য চাকরি পাওয়ার লোভে তিনি আবার পুনরায় তার সেই ডিভোর্স করা হাজবেন্ডকে বিয়ে করে। এটাই আমাদের প্রমাণ করবার ছিল। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শিমুল ব্যানার্জি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরাগ ব্যানার্জি তখন শিমুল ব্যানার্জিকে চাকরি দেবার প্রস্তাব দেন। অবশ্য যাকে তাকে তো চাকরিটা দেওয়া সম্ভব নয়, উত্তরাধিকার সূত্রে একমাত্র স্ত্রীকেই সে চাকরিটা দিতে পারবে। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে ভালোবাসতেন, সে তাকে কাছে রাখবার জন্য শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেয়। শিমুল ব্যানার্জি যখন চাকরি পাওয়ার প্রস্তাবটি পায় তখন সে সেই প্রস্তাব গ্রহণ করে এবং পরাগ ব্যানার্জিকে বিয়ে করতে সম্মত হয়। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে ইওর অনার? পরাগ ব্যানার্জির প্রতি কোন রকম ন্যূনতম ভালোবাসা বা তার এই দুর্ঘটনার জন্য ন্যূনতম সহানুভূতি সম্পন্ন হয়ে সে বিয়ে করতে রাজি হয়নি, রাজি হয়েছে শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার জন্য। ইওর অনার, শিমুল ব্যানার্জির এই স্বার্থান্বেষী মনোভাবকে প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি আশা করব ইওর অনার, সেটি প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দোকান থেকে সেলোফেন পেপার আনতে ভুলে গেছি, সেলোটেপ আনতে ভুলে গেছি। আর তুমি কিচ্ছু চিন্তা করো না, সব তুমি রোহিণীর ঘরেই পেয়ে যাবে। বারে, তাহলে তো বুঝেই যাবে আমি দিচ্ছি, সারপ্রাইজ কি রইলো? আরে রোহিণী এখন জানে গেছে, তুমি ওর ঘরে গিয়ে ড্রয়ার একটু দেখো, সব পেয়ে যাবে ওখানে। বেশ, তাহলে এক্ষুনি যাই। রোহিণী দিদি ঘরে নেই, স্নানে গেছে রোহিণী দিদি। যাক বাবা, ভালোই হয়েছে, এই ফুলটা সাজিয়ে রেখে যাই, দেখেই অবাক হয়ে যাবে। কিন্তু ঠাম্মি বলল এটা সেলোটেপ দিয়ে আটকে তারপর রাখতে, সেলোটেপ ড্রয়ারেই রয়েছে বললো। কিন্তু জিজ্ঞেস না করে ড্রয়ারে হাত দেবো, কিন্তু এখন জিজ্ঞেস করতে গেলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ধরো বাবা, পরে না হয় বলে নেবো, এখন বরং দেখি সেলোটেপটা কোথায় আছে। রোহিণীদের ঘরে সিঁদুর কৌটো, যে কিনা বিয়ে করতেই চায় না,
খাট ড্রয়ারে সিঁদুর কৌটো। এবার কি করবো? আমাকে যদি এখন দেখে ফেলে তাহলে তো ফুলের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। আর আমি না বলে ঘরে ঢুকেছি, জানতে পারলে তো রেগেও যাবে। এখন যে মাথা গরম, না বাবা কোথায় যাবো? এখানে লুকিয়ে পড়ি বাবা। হে মহেশ্বর, রোহিণী দিদি বিবাহিতা? আমি তোকে বিয়ে করতে পারবো না প্রতীক, আমি কাউকে বিয়ে করতে পারবো না। কি করে করবো কাউকে বিয়ে? কি দেখলাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার সঙ্গে আমার একটা জরুরি আলোচনা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অফিসে কিংবা বসার ঘরে বসে কথা বলছি। না, কথাটা খুব জরুরি, কারোর সামনে বলা যাবে না, সেই কারণেই আমি এখানে এসেছি। আমার কথাটা দয়া করে একবার শুনবেন। কি দরকার বলুন। স্যার, রোহিণী দিদি কেন বিয়ে করতে চাইছে না সেই কারণটা আমি বুঝতে পেরেছি। মানে একটা অত্যন্ত গোপন কারণ রয়েছে, যে কারণে রোহিণী দিদি বিয়েটা করতে চাইছে না। কি কারণ? স্যার, রোহিণী দিদির বিয়ে হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন শ্যামলী, এটা যদি জানাজানি হয়েছে কত বড় সর্বনাশ হয়েছে। আপনি হয়তো সেই কারণেই হয়তো রোহিণী দিদি ভয়ের জন্য কাউকে কিছু বলতে পারেনি, বলতে চাইনি। আপনি বুঝতে পারছেন স্যার, মানুষটার কবে বিয়ে হয়েছে, কতদিন ধরে এই যন্ত্রণা বুকে চেপে রয়েছে, আমরা কেউ কিচ্ছু জানি না। শ্যামলী, আপনি বুঝতে পারছেন, মানে এমন কোন একটা ছেলেকে বিয়ে করেছে যাকে বাড়িতে আনা যায় না। কাকে বিয়ে করলো রো? আমার বোনটা কাকে, কোন এমন ছেলেকে বিয়ে করলো যাকে বাড়িতে আনা যায় না, যাকে বাড়িতে পরিচয় দেওয়া যায় না? কত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের। শ্যামলী, আমি কি করবো এখন? না, আমি কি করবো বুঝতে পারছি না। আপনি স্যার দাঁড়ান, আপনি একটু শান্ত হন। এভাবে উত্তেজিত হলে না সমস্যার সমাধান হবে না। আপনি একটু ভেবে দেখুন যে রোহিণী দিদি কাকে বিয়ে করতে, সেটা আমাদের আগে জানতে হবে। কবে বিয়ে করতে জানতে হবে, কেন ছেলেটাকে আনতে পারছে না, কেন কাউকে কিছু বলতে পারছে না, সেটা আমাদের আগে জানতে হবে। মানে বাড়ির ভয় নাকি অন্য কোনো কারণ আছে? মানে ছেলেটার সঙ্গে কি রোহিণী দিদির কিছু হয়েছে সেই কারণে বলতে পারছে না? এগুলো তো আমাদের আগে জানতে হবে স্যার। না, সেটা তো বাড়িতে জানাবে রো, না হলে আমরা স্যার, আপনাদের বাড়িতে তো ভালোবাসার কথা বলাই যায় না, হয়তো সেই ভয়ে। আমাকে এক্ষুনি রোহিণীর সাথে কথা বলতে হবে। ও কার জন্য সিঁদুর পরে ওকে সেই ভয়। কি করছেন আপনি? এখন রোহিণীকে বলতে যাবেন যে সত্যিটাকে রোহিণী দিদি এত বছর ধরে বুকে আগলে রেখেছে? আপনি গিয়ে বলবেন যে শ্যামলী দেখেছে তাই তোকে আমি জিজ্ঞেস করতে এলাম? এইভাবে ওদের ঘর বসাতে পারবেন না আপনি, ওদের দুজনকে মিলিয়ে দিতে পারবেন না, এটা কখনো সম্ভব নয়। তাহলে কি করবো শ্যামলী?
এসব কিছু জানার পরে হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবো আমি? আমি ওর দাদা, ও আমার বোন। এত বড় সর্বনাশ জানার পরে আমার পক্ষে তো সম্ভব না হাতের উপর হাত গুটিয়ে বসে থাকা। এক মিনিট স্যার, আমি আপনাকে বলিনি যে আপনি হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবেন। স্যার, যার সঙ্গে রোহিণী দিদি বিয়ের কথা হচ্ছিল না, কি যেন প্রতীক দাদা না সব জানে, মানে রোহিণী দিদির সমস্ত অতীত প্রতীক দাদা জানে। আমি ওদের কথা বলতে শুনেছি। একবার প্রতীক দাদাকে জিজ্ঞেস করলে হয় না? একবার ওকে ফোন করলে হয়তো। স্যার, আপনি দেখুন, যদি একটা মানুষের বিয়ে হয়ে গিয়ে থাকে, যদি ওরা একে অপরকে ভালোবেসে থাকে, আর বাড়ির লোক যদি না মানে, তাহলে ওদের মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। স্যার, নিজের বোনের ঘর ভাববেন না, এইভাবে মেয়েটা পড়ে থাকবে? এটা কখনো সম্ভব না স্যার, না স্যার, এটা সম্ভব নয় স্যার। আমার মনে হয় কি, প্রতীক দাদাকে না আপনি একবার ফোন করুন, একবার ওনাকে ডাকুন, আমরা গিয়ে কথা বলবো। কি অদ্ভুত মানুষ আপনি শ্যামলী। যেখানে আপনার নিজের ঘর ভাঙতে বসেছে, সেখানে আপনি আমার পরিবারের মানুষের ঘর জোড়া নিয়ে এত ভাবছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কুট্টিদা, আমাকে জিম্মা কিন্তু একটা খুব স্পেশাল কাজ দিয়ে গেছে। মা? হ্যাঁ, তোকে লাইফে সেটেল করা। কেন? আমি কি আনসেটেলড? জিম্মা চাই তুই বিয়ে থা কর। সেটা একবার হয়ে গেছে, আর তার ফলাফল খুব একটা ভালো হয়নি। ঠিক আছে, একটা মেয়ের সাথে তোর ম্যাচ করেনি, তোরা কম্প্যাটেবল নোস, আর সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে। তার মানে তো এই নয় যে তুই সারা জীবন সংসার করবি না। আমি সন্ন্যাসী নই শর্মী, পুরোপুরি সংসারী। আর এই বিষয়টা নিয়ে না আমার আলোচনা করতে আর ভালো লাগছে না। রাই মুখার্জি কে রে? তুই কি আমার ফোন ঘেটেছিস? ফোন তো লক করা, ফোনের মধ্যে নয়, মনের মধ্যে ঘেটে তাকে পেয়েছি। এনাফ শর্মী, এনাফ। সব ব্যাপারে ঢুকিস না। সত্যি শর্মী, কি শুরু করেছে বলো তো তুমি কালে এসে থেকে? কুট্টিদা অফিসে যাবে, তার আগে তুমি কি? অফিসে বেরোনোর আগে? অফিসে যাওয়া কি আইসিএসসি এক্সাম না মাধ্যমিকের এক্সাম যে জীবনে একবারই দিতে হবে? আর রোজই তো অফিসে যায়। তো কাজে যা বলার এক্ষুনি বলতে হবে। এই কুট্টিদা, ক্লিয়ারলি বল তো আমাকে, নাহলে এই নামটাই আমি জেম্মাকে বলে দেবো। তুই কাউকে কিচ্ছু বলবি না শর্মী, বড্ড বাড়াবাড়ি করছিস তুই। মিস মুখার্জি আমার অফিসের এমপ্লয়ি ছিলেন। সুদীপ্ত যে চুরিটা করেছিল সেটা নিয়ে আমরা প্রাথমিকভাবে মিস মুখার্জিকে সন্দেহ করেছিলাম। তারপর পুলিশ এটসেট্রা এটসেট্রা অনেক কিছু ঘটেছে। ভুলটা আমারই ছিল, আমি বোকামোটা করেছি। মিস মুখার্জিকে সন্দেহ করেছি, অথচ সুদীপ্তকে আমি সন্দেহ করিনি, যেখানে চুরিটা সুদীপ্তই করেছিল। মিস মুখার্জি সুদীপ্তকে এক্সপোজ করে সবার সামনে, নিজেকে নির্দোষ প্রমাণ করে, কিন্তু সবার সামনে ওনার যে অপমানটা হয়েছিল সেটা উনি সহ্য করতে পারেননি, আর সেই কারণে উনি চাকরিটা ছেড়ে দেন। আর তারপর আমি অনেক চেষ্টা করেছি ওনাকে। আরে বাস, তাহলে তো খুব ইন্টেলিজেন্ট মেয়ে বলতে হবে। সৎ, পরিশ্রমী আর বুদ্ধিমতী, আর অনেক কিছু। রাই, বুঝতে পেরেছিস? এবার তোর কিউরিওসিটি মিটেছে? আর এখানে কোনো প্রেমের ব্যাপার নেই। নাও প্লিজ আমার ব্যাপারে নাক গলানো বন্ধ কর। দেখলে তো, দেখলে তোমার কি মাথাটা গেছে নাকি? তুমি কুট্টিদাকে চটিয়ে দিলে তো লোকটাকে। এবার আমি বুঝতে পেরেছি রাই মুখার্জির সাথে কি হয়েছিল, মানে অফিসিয়ালি। কিন্তু আমাকে তো ব্যক্তিগত কারণটাও জানতে হবে। আমি শিওর যে কুট্টিদার রায়ের প্রেমে মাথা থেকে পা পর্যন্ত ডুবে আছে, কিন্তু ওই বাজে কারণটার জন্য রাই নিঘাত কুট্টিদার উপর রাগ করে আছে। না, আমাকে রাইট দিকটাও জানতে হবে। কিন্তু কিভাবে? আরে তুমি তো শুধু নামটা জানো রাই মুখার্জি, অ্যাড্রেস তো জানো না। কি করে খুঁজবে? ওই নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে পুরো কলকাতা শহর ঘুরবে? শোনো, ভুলে যেও না আমি শর্মী ভট্টাচার্য। হ্যাঁ, अब आगे आगे देखो होता है क्या। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ইন্টারভিউ কেমন হলো? যেরকম হয়, ইংরেজি ভালো করে না জানলে তো সব জায়গায় চলে না। আচ্ছা সূর্য, আমি আসছি। হ্যাঁ রাই রাই, তোমার হাতে একটু সময় আছে? কিসের জন্য? না মানে আমরা তাহলে একটু বসতাম। না, সেটার জন্য সময় নেই। তবে কিসের জন্য সময় আছে? আমাকে অন্য আরেকটা জায়গায় ইন্টারভিউর জন্য ছুটতে হবে সূর্য। নীলু কেমন আছে? আর তোমার বাবা? সবাই ঠিক আছে, সব ঠিক আছে। বলছি তোমার পরের ইন্টারভিউ কখন? কিছুক্ষণের মধ্যেই। আমি আসছি। আমাকে এড়িয়ে যাচ্ছ? কি কাণ্ড! বোনের বরকে এড়িয়ে গিয়ে বোনকে বিপদের মধ্যে ফেলবো নাকি? না না, হাজার হোক তুমি আমাদের বাড়ির জামাই বলে কথা। তোমাকে অসম্মান করার সাধ্য আমার আছে নাকি? হ্যাঁ, বাড়ির জামাই। তা কথাটা কি আমাকে কিছু রিমাইন্ড করাবার জন্য বললে? আর সত্যি বলতে কি অসম্মান কিছুই হয়নি? সচেতনভাবে অসম্মান করতে চাইনি। আর তাছাড়া আমার বলা কথার মধ্যে তুমি কোনটা ভুলে গেছিলে সূর্য, যে তোমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে? বাহ, বেশ বাঁকা বাঁকা কথা বলতে শিখেছো দেখছি। বাঁকা কথা বললাম বুঝি? ও, তাহলে হবে হয়তো। জীবন আমাকে আর সোজা থাকতে দিচ্ছে না। প্রতি পদে আক্রমণ, অহেতুক সন্দেহ। আমিও তো মানুষ নাকি? এই সব কিছুর ঊর্ধ্বে আর উঠি কি করে বলো তো? যাই হোক, আমি আসি। আর তুমিও যে কাজে যাচ্ছিলে সেখানে যাও। বললে না তো চাকরিটা কেন ছাড়লে? বসের নিত্য নতুন রান্নার দাবি সামলে উঠতে পারছিলে না? অনেক কিছুই তো জানো দেখছি। তাই সবকিছু তোমাকে যে বলেছে তাকে না হয় এটাও জিজ্ঞেস করে নিও চাকরিটা আমি কেন ছাড়লাম। নীলু খুব ভালো করেই জানে। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আমার ভগ্নিপতির সঙ্গে কিছু অপ্রিয় কথা বলতে চাই না। আমি আসছি। রাই রাই প্লিজ, আই এম সরি রাই প্লিজ। আমি কথাটা বলে ভুল করেছি। আমার ওইভাবে কথাটা বলা উচিত হয়নি। আমি বুঝতে পারছি তুমি 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 স্বেচ্ছায় কিন্তু এই চাকরিটা ছাড়োনি। আজকের দিনে একটা চাকরি খুঁজে পাওয়া আর সেটাকে এক কথায় ছেড়ে দেওয়া দুটো কিন্তু সহজ ব্যাপার নয়। তুমি আমাকে বলো লোকটা তোমার সাথে কি করেছে? আমি লোকটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। তুমি ভুল ভাবছো সূর্য। তুমি যেরকম ভাবছো সেরকম কিছু করার মানুষই উনি নন। তোমরা সবাই মিলে একই দিকে ভাবাটা একটু বন্ধ করো তো। আর তাছাড়া আমি তো তোমাকে কিছু করতে বলিনি, আর আমি তোমাকে কিছু করতে বলিও নি, আর কিছু করার অধিকারও দিনই। কাজে আমি আসছি সূর্য। আমাকে জানতে হবে রাই কেন চাকরিটা ছাড়লো। নীলু জানে, নীলু সবটা জানে, তাও আমাকে বলেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে কোনো বড় ক্রাইমে একটা সূত্র ঠিক খুঁজে পাওয়া যায়, আর দিস ইজ দি অনলি এভিডেন্স। আমি পড়ে শোনাচ্ছি দোয়েল কি মেসেজ করেছিল তিতিরকে। আমি পড়ে শোনাচ্ছি। দোয়েল তো আমার ওপর দিয়ে যাচ্ছে। আমার থেকে ফোনটা নিয়ে জয়কে দিয়ে বেশ একটা গল্প বানিয়ে দিয়েছে দেখছি। বাহ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে উনি ক্ষমা চেয়েছিলেন। বোঝা তো যাচ্ছে, কিন্তু ক্ষমা করেনি। দিদি ক্ষমা চেয়েছিল বোনের কাছে, কিন্তু বোন তাকে ক্ষমা করলো না, উল্টে খুন করে দিল। চুপ করো না, ভালো লাগছে না এটা শুনতে আমার বারবার। আমি কি ক্ষমা করব? আমার দিদির উপর কোনো রাগ ছিলই না। তুমি বারবার বলছো আমি আটকেছিলাম দিদিকে। আমি আটকাইনি। আমি বারবার মেসেজ করে দিদিকে ফিরে আসতে বলেছিলাম। আমি আপনাকে শোনাচ্ছি আমি কি মেসেজ করেছিলাম। এই দেখুন, আমি এটাও মেসেজ করেছিলাম, এই কথাটা শুধুমাত্র তোর আমার মধ্যেই থাকবে, তুই প্লিজ ফিরে আয়। বাহ 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 বাহ, দারুণ দারুণ
ব্রিলিয়ান্ট প্ল্যান তিতির, প্রফেশনাল কিলারদের মতো কাজ করেছো। দোয়েল মন খারাপ করে চলে যাওয়ার পর তুমি ইচ্ছা করে এই মেসেজটা পাঠিয়েছিলে যাতে তুমি জানতে পারো ঠিক কখন বাড়ির বাইরে আসছে আর ঠিক সেই সময় তুমি ওকে খুনটা করতে পারো। চুপ করো আর ভালো তুমি দরকার হলে পুলিশকে বলো, মহামা ম্যাডামকে ফোন করতে, ওনাকে জিজ্ঞেস করতে আমি দিদি ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি কিনা, আমি খোঁজার চেষ্টা করেছি কিনা। আমি কেন খুঁজতে যাবো তাহলে দিদিকে? কিন্তু এটা যে আইওয়াশ না, তার কি কোনো প্রমাণ আছে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মানে আমার স্ত্রী দিনের পর দিন নিখোঁজ, সেটা বাড়ির কেউ জানে না। নিখোঁজ সেটাও জানে না, পুলিশ খুঁজছে সেটাও জানে না। কেন জানবে না? একজন বাড়ির সদস্য দিনের পর দিন নিখোঁজ, সেটা একজন বাড়ির সদস্য জানে, সেটা কাউকে জানাবে না? কেন জানাবে না? কেন কেন হোয়াট ইজ ইউর পয়েন্ট? টেল মি, কি জানাবে না কেন? দোলের দিন আমার স্ত্রী এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর সেদিন রাতে ফেরেনি। সেদিন রাতে ফিরে তিতির আমাকে বলল যে ওর নাকি কোন একটা কাজ আছে। রাতের পর রাত আমার স্ত্রী ফিরছে না, আমাকে বলে যাচ্ছে ও ঘাটালে চলে গেছে। আর শুধু একা মিথ্যা কথা বলেনি, আমার শাশুড়ি মাকে শিখিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মা ওর হাতে হ্যাঁ মিলিয়েছে। আমি যখন ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ও কোথায়, বললো হ্যাঁ ঘাটালে আছি। কেন? এগুলো আইওয়াশ নয় তো কি? কি আইওয়াশ নয়? তোমার বানানো কথা। এই বানানো কথাগুলোকে সত্যি প্রমাণ করার জন্য তুমি যে এত এফর্ট দিচ্ছ না, এই এফর্টটা যদি আমার দিদিকে খোঁজার জন্য দিতে, আমাদেরকে এই তর্কটা এখন দাঁড়িয়ে করতে হতো না। কি এফর্ট আমি দিইনি? তোমার মনে হচ্ছে এফর্ট আমি দিইনি, কিন্তু আমি দিয়েছি। আর একটাও বানানো কথা না, কারণ তুমি যতটা এফর্ট দিয়েছো আমি ততটাই এফর্ট দিয়েছি আমার স্ত্রীকে খোঁজার জন্য। তুমি পুলিশের সাহায্য নিয়েছো, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের সাহায্য নিয়েছিলাম। বেস্ট ফেমাস প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি পুলিশও নিশ্চয়ই চিনবে, বাইরেই দাঁড়িয়েছে, এক্ষুনি সবটা ক্লিয়ার হয়ে যাবে। এসব নাটক না, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। হয়তো দেখুন, আমি আমাদের ডিটেকটিভ এজেন্সি থেকে এসেছি। স্যার আসতে পারেনি, তাই স্যারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এসেছি। দোয়েলের লাস্ট আপডেট কি বলুন স্যারকে বলুন। দেখুন, দোলের পর থেকে দোয়েল ব্যানার্জির লোকেশন কোনোভাবেই ঘাটালে দেখা যায়নি। তিতির মিথ্যে কথা বলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বীকার করবে তিতির সম্পূর্ণ মিথ্যে বলেছে? করবে না আমি এক্সপেক্ট করি না তুমি স্বীকার করবে। আমার একটা প্ল্যান আছে অফিসার, তাহলে একটা কাজ করি, যখন কেউই স্বীকার করছে না তাহলে আমি আমার শাশুড়ি মাকে একটা ফোন করি। শাশুড়ি মাকে ফোন করে আমি বলি যে এক মেয়ে মৃত আর এক মেয়ে খুনি। তাহলে দেখি, তাহলে নিশ্চয়ই স্বীকার করবে, শাশুড়ি মা নিশ্চয়ই স্বীকার করবে যে হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ মেলানো হয়েছিল। এক্ষুনি ফোন করছি, দাঁড়ান এক্ষুনি ফোন করে। এটা করো না দাদা, প্লিজ এটা করো না, আমি রিকোয়েস্ট করছি, এটা করো না প্লিজ। আমার মা বাবাকে এর মধ্যে জড়িও না, আমার মা বাবা শেষ হয়ে যাবে, এসব কিছু জানে না আমার মা বাবা। আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি মিথ্যে কথা বলেছিলাম যাতে বাড়িতে কোনো টেনশনের পরিবেশ তৈরি না হয়। বাড়িতে অলরেডি অনেক টেনশন ছিল, আমি স্ত্রীকে যাতে কেউ ভুল না বোঝে সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছিল। ব্যাস একটা একটা করে মিথ্যে সব সামনে চলে আসছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে সবটা। দোয়েল এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল সেটা আমি জানি, আমি ওর ডায়েরি পড়েছিলাম, আমি জানি। আর তখনই ও ঠকেছিল কিভাবে মারবে। দোলের দিন ও যখন এই বাড়ি ছেড়ে চলে গেছে তখন থেকে পুরোটা প্ল্যান করেছে। এই আমাকে তো মারতে আসো, বুকে হাত রেখে বলো তো এই সমস্ত কথা তুমি জানতে কি বোবা হয়ে গেছে নাকি? বলো, জানতে? বুকে হাত রেখে বলো, জানতে এই সমস্ত কথা? জানতে? আমি সোমরাজকে কিছু জানাইনি। কেন জানাওনি? কেন? ও তো তোমার বেডের হাফ, তোমার সিক্রেট কিপার, তাও জানালে না? এখন নাটক করছো, কেউ দেখতে পাচ্ছ না তোমরা ওর নাটকটা? তুমি এখন বুঝতে পারছো না তোমার তিতির বউ ঠিক কত বড় ষড়যন্ত্র করেছে, এখনো বুঝতে পারছো না ঠাম্মি? এমনটাও তো হতে পারে যে ওরা দুজনে মিলে এই ষড়যন্ত্রে যুক্ত। একদম চুপ করো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি? আর কটা দিন হলো তো এই বাড়িতে এসেছো, এখন যা মুখে আসছে তাই বলছো। আচ্ছা ঠিক আছে, বেশ। দিয়া কিছু বলবে না? দিয়ার বলাতে আপত্তি আমি বলছি। দাদাভাই তোমার মনে আছে
দোয়েল আমাকে একটা অন্য নাম্বার থেকে ফোন করেছিল, বলেছিল তীর্থে আছে, সেই নাম্বারটাকেও আমি ট্র্যাক করেছিলাম। বলুন। ইয়েস, রিপোর্টও দেখা গেছে যে দোয়েল সেই সময় কোনো রকম তীর্থে যায়নি। দোয়েল সেই সময় কলকাতাতেই ছিল। ইন্সপেক্টর, আমাদের ধারণা যে ওই সময় দোয়েলকে অলরেডি তিথি শেষ করে দিয়েছে। আর দোয়েলের ফোনটা খুঁজে পায়নি বলে অন্য একটা নাম্বার থেকে দোয়েলের গলা ভারিয়ে আমাদেরকে ফোন করে বলেছিল যে দোয়েল তীর্থে গেছে, যাতে আমরাও কোনো রকম সন্দেহ না করতে পারি। একের পরে এক সব চাল তো ধরা পড়ে গেল, কি হবে এবার? কিসের চাল? আমি খোঁজার চেষ্টা করেছি দিনের পর দিন আমার দিদিকে। আমি দিদির লোকেশন ট্র্যাক করেছি, তারপর সেই লোকেশনটা কলকাতায় একটা জায়গায় পাওয়া যায়, তারপর সেখানেও খোঁজার চেষ্টা করেছিলাম, আর ওই লোকেশনের অভির ফোনের লোকেশন একবার পাওয়া গিয়েছিল। আমার ফ্যামিলি মেম্বারকে আর তুমি টানবে না, অভির নাম তুমি মুখেও আনবে না তিতির, আমি বারণ করব। একটাই কথা বলার চেষ্টা করছি, এই ঘটনার সঙ্গে মালিনী ব্যানার্জি যোগাযোগ থাকতে পারে, আমার যোগাযোগ নেই কোনো। রাইট, মানে আমার ফ্যামিলি মেম্বাররা যুক্ত, তাই তো? তাহলে সবাই যুক্ত, সব একে একে হয়ে গেল। এই ঠাম্মি বাদ যায় কেন? ঠাম্মিও যুক্ত, ঠাম্মি যুক্ত। ঠাম্মিকে বলো, ঠাম্মিকে দোষ দাও, বলো ঠাম্মি যুক্ত তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, আপনারা রেডি তো? মানে যা করবেন খুব সাবধানে করবেন, কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের মনে আছে, আমরা আপনার কথা মতোই চলার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই করবেন প্লিজ, আর সেটাই পড়নার জন্য মঙ্গল। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না প্লিজ, তাতে পড়নার ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, আমার মনে আছে। পড়নার কোনো ক্ষতি হোক এমন কিছু আমরা করব না। থ্যাংক ইউ। এক মিনিট, এই ডিসচার্জ ফর্মটা একটুখানি প্লিজ সই করে দেবেন। পেন। সৃজনদা বলছি, তুমি ডিসচার্জ ফর্মটা সই করো, আমি ততক্ষণ দিদিকে দেখে আসি। দিদি তুই রেডি তো নাকি? দিদি? হ্যাঁ রে, এই দেখ বাড়ি ফিরবো বলে সকাল থেকে রেডি হয়ে বসে আছি। আচ্ছা এই পিকলু শোন না, বলছি ফর্মালিটিস সব ডান তো? আর পেমেন্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা খরচ হলো না রে? দিদি ওসব নিয়ে ভাবিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই বেশি পাকামি করিস না, দিদি ওসব নিয়ে ভাবিস না। আমি ভাববো না তো কে ভাববে শুনি? ছোট থেকে তো কোনোদিন এসব করিসনি তুই, চিরটা কাল তো আমি করি। দিদি আমি তো তোকে বলছি ওসব ভাবিস না, আর এটাই না তোর প্রবলেম জানিস তো, শুধু আমাকে বাচ্চা বাচ্চা ভাবিস। শোন, আমি না মোটেও বাচ্চা নই। আর শোন, সৃজনদার ডিসচার্জ পেপারে সাইন করে আসছে, তুই আমার সঙ্গে এক্ষুনি চল। আর তাড়াতাড়ি ডিসচার্জে নমস্কার, আমি সৃজন দত্ত। আমি আপনার বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধুর ছেলে? বুদ্ধি করে গল্পটা আমাদের বানাতে হবে, বুঝতে পেরেছো তো? গাঁজাখুরি গল্প দিলে চলবে না। আরে ওই মেয়ে স্মৃতি চলে যেতে পারে, কিন্তু বুদ্ধি করে টনটনে। সেটাই তো, পর্ণা তো সুস্থ হলে সবার আগে নিজের বাড়িতেই ফিরতে চাইবে। সেটাই তো মুশকিল জেঠু, আমরা ওকে দত্ত বাড়িতে নিয়ে আসবো কি করে? এই যে দিনের কুমার বলবে যে এটা হচ্ছে ওর বাবার বন্ধু অমিতেশ দত্তের বাড়ি, আর তোমাদের বাড়িতে এখন ওকে তোলা যাবে না, বাড়িতে এখন কাজ হচ্ছে, বুঝতে পেরেছো তো? সোজা নিয়ে এই বাড়িতে তুলে দেবে, তোমরা ভাই বোন এই বাড়িতে থাকবে, বুঝতে পেরেছো? এক মিনিট,
এই পিকলু, এই বেশ সৃজন দত্তটাকে রে? আরে আমি তোকে তখন বলছিলাম না, আমার সঙ্গে কেবিনে দেখা করতে এসেছিল, কান্নাকাটি করছিল, অনেক প্রশ্ন করছিল, এরাই তো ছিল। এদের কথা তো জিজ্ঞেস করছিলাম, কারা? দিদি কি বলতো, ওরা অমিতেশ দত্ত ওনার বাড়িরই লোকজন, তো ওরাই তো এখন আমাদের লোকাল গার্জেন। আসলে তোর যা ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল, আমি তো বাবা মাকে বলতে পারিনি, তো ওরাই সব দায়িত্ব নিয়েছিল, বুঝতে পারলি তো। তুই কি রে পিকলু, এইভাবে অচেনা অজানা মানুষকে তুই এরকম ভাবে জ্বালাতন করেছিস এই কদিন ধরে? এই জ্বালাতন মানে আমি কোত্থেকে জ্বালাতন করবো? বাবাই তো ফোন করে বলতে বলেছে। ছি 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 ছি, বাবা যে মাঝে মধ্যে কি কাণ্ড ঘটায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার বাড়ি? থ্যাংক ইউ, আপনি আমাদের জন্য অনেক করলেন। না না ঠিক আছে। এই পিকলু চল না। এই না চল। হ্যাঁ চল চল চল। কিরে বিশ্বাস হলো এবার? নিজে দেখ, থাকতে পারবি এখানে? দেখ কিন্তু জেঠু পর্ণার যুক্তি বুদ্ধি এগুলো তো এখনো একই আছে, মানুষটা তো আর পাল্টে যায়নি। আমি পর্ণাকে খুব ভালো করে চিনি, কোনো কারণ ছাড়াই ওকে বাবার বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বললে ও রাজি হবে না, কিছুতেই রাজি হবে না। এই যুক্তি দিয়ে ওকে বাড়িতে আনাটা জাস্ট ইম্পসিবল। সৃজনদা একদম ঠিক কথা বলেছে, ও এসে গেলেও এখানে থাকতে চাইবে না। আজকের দিনে ছেলে ছোকরাদের এই হচ্ছে দোষ, কোনো কথা পুরোটা শুনবে না, আগে থেকে ভেজর 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 ভেজর। আরে বাবা তোরা পর্ণাকে একা চিনিস? আমি চিনি না? আমি খুব ভালো করে জানি ওই মেয়ের আত্মসম্মান জ্ঞান আমার টনটনে। আচ্ছা ঠিক আছে, এরকম সময় মাথা গরম কেন করছো বলো তো? তুমি কি ভেবেছো বলো না কিভাবে মেয়েটাকে নিয়ে আসবে? এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বাড়িতে পর্ণা গেলেও থাকতে না পারে। সেটা কি করে সম্ভব? না পিকলু, যদি এমন হয় তোমাদের বাড়িটা সারাই হচ্ছে, মেরামত হচ্ছে, তাহলে তো সেখানে থাকাটা অসম্ভব না। এইটা বললে মনে হয় পর্ণা বিশ্বাস করবে। এই মেজ একেবারে ঠিক কথা বলেছে। এই চনু, ভোদর কুমার আর ছোট বৌমা তাড়াতাড়ি ছদ্মবেশ নাও, আমাদের কাজে লেগে পড়তে হবে। আরে পচান দইটা কি দে বাবা, আরে ভালো করে বাদ, নাহলে ঘর ঝাড়তে গিয়ে পরে ঢ্যাং মাগবি দত্তচারা। একে দাদা কি করছেন কি আপনারা আমার বাড়িতে? জ্যাঠা শ্বশুরকে দাদা বলছে, বোঝা? কিছু বললেন? কে? আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, কেউ তো বেরই হচ্ছে না, কি হবে এখন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
চল চল এবার। ফুলকিরা কোথায়? আরে এই দাদা, দাদা ফুলকিরা কোথায়? চল এবার। আরে এই দাদা, দাদা ধনু, পোস্টমর্টম রিপোর্ট এখন তাড়াহুড়ো করে পড়া সম্ভব হবে না, আমাদের অংশুদাকে দেখাতেও হবে। তার থেকে একটা কাজ কর, নিয়ে চল এটা। তোমার কি সর্বনাশ হলো ছোট ভাইয়ের? এই পেটুকটা নিশ্চয়ই পুলিশের জন্য তৈরি করা এই ঘুমের ওষুধ মেশানো খিচুড়ি গিলেছে। ভাই তাহলে বলছি কি বাইরে অন্য পুলিশ আসছে, তখন থেকে সিগন্যাল দিচ্ছি সেই জন্য। এদিকের অবস্থাটা দেখ, বলছি পালাতে হবে তো, কি করবি বল এখন? ও ধানু দিদি, বলছি তুমি খিচুড়ি পাত্রটা নাও। স্যার আপনি আর পিয়াল দাদা তমাল দাদাকে দুদিক থেকে ধরুন, আমরা সবাই মিলে জোরে গান ধরি, দিয়ে ভোগ করে বেরিয়ে যাব, যাতে মনে হয় তমাল দাদার ভাব এসেছে। ভাব এসেছে নাকি এর? ওঠ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। গোসাইয়ের বোধহয় ভাব এসেছে। জনার্থন আশীর্বাদ করেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের আশ্রমে ফিরতে হবে, দেরি করো না। বৈষ্ণবী লাভু, গান ধরো, গান ধরো, গান ধরো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি ব্যাপার, সবাই ঘুমাচ্ছে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে দাঁড়িয়ে আছো যে, কাউকে কিছু বলবে? ফুলকি, তমাল, পিয়াল, লাবুদি ওরা কি করছে? এরকম অদ্ভুত সেজেছে কেন ওরা? ওরা আসলে কীর্তন শুনতে গেছিল, ওখানেই অমন সেজেছে। ওরা সবাই যোগও দিয়েছিল কীর্তনে, খুব আনন্দ। ও তুমি তো আবার এসব বুঝবে না, এগুলো আমাদের সংস্কৃতি। তুমি তো একটু মেম সাহেব। এরকমও হয় নাকি? আমার জানা ছিল না। ওকে, যাই হোক, যে যেমন করে সাজুক, আই ডোন্ট কেয়ার। কিছু তো একটা অ্যাডভেঞ্চার চলছে, আমি শিওর ওই কেসটার ব্যাপারে। আমি না সেই থেকে ভাবছি, ছন্দক দাদা দুটো চাবির মধ্যে একটা চাবির গায়ে সাবান কি করে লাগলো, এইবার মাথায় এসেছে। আরে এটা তো খুব কমন ব্যাপার, এটা আগে মাথায় আসেনি কেন? চাবিতে সাবান লেগে শুকিয়ে থাকাটা আমরা কেউ গুরুত্ব দিইনি, তাই না রোহিত? তার মানে কেউ নকল চাবি তৈরি করে ওই ঘরে ঢুকেছিল। ছন্দক সেদিন রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, আর ওর বন্ধুরাও বেরিয়ে গিয়েছিল। এরপর ছন্দক ট্রেন মিস করে ঘরে ফিরে এলো। চাবি ঘুরিয়ে ঘরে ঢুকে দেখলো জয়িতা মৃত।
কারোর কাছে যদি একটা নকল চাবি থেকে থাকে তাহলে তো যে কেউ ঘরে ঢুকে খুনটা করতে পারে। এটা মামলাতে ওঠেনি? না ফুলকি, নকল চাবির বিষয়টাই ওঠে। হাতুড়িতে ছন্দকের হাতের ছাপ ছিল, ওর কাছে চাবিও ছিল। তার আগে জয়িতা ছন্দকের মধ্যে ঝগড়া হয়েছিল, আর ঝগড়ার সময় ছন্দক হাতুড়ি নিয়েই জয়িতাকে থ্রেট করেছিল। হাতুড়িটা পরে লোকানো অবস্থায় মাটির তলায় পাওয়া গেছে। আর ছন্দক অ্যালিবাই তৈরি করেছিল ট্রেনের টিকিটটা যত্ন করে রেখে দিয়ে। আর এরপর জয়িতার পক্ষের উকিল এইসব প্রমাণের উপর ভিত্তি করে ওপেন অ্যান্ড শাট কেস করেছিল। আমাদের কিন্তু দেখতে হবে কে কে জয়িতা আর ছন্দকের বাড়িতে ঢুকতে পারে। একটা কাজ করব, আমরা একটা নাটক করব, মানে নিজেদের বোঝার জন্য কিভাবে খুনটা হতে পারে, মানে মন গড়া। ফুলকি, এখন এরকম ইমাজিনেশন খাটিয়ে কি লাভ? কাল তো কোর্টে কেসটা উঠছেই, ধানু সরাসরি সব প্রশ্ন করবে। না রোহিত, ফুলকি কিন্তু আইডিয়াটা ভালোই দিয়েছে। ও যেটা বলছে সেটা আমরা পুলিশরা প্রায় করে থাকি, এটাকে ক্রাইম সিন রিবিল্ড করা বলে। আমরা ক্রাইম সিন রিবিল্ড করি, এতে অনেকগুলো সম্ভাব্য প্রসেস অফ মার্ডার সামনে আসে, মানে কে কে খুন করতে পারে, কিভাবে খুন করতে পারে এইসব। আর তাতে ধানুরও কোর্টে প্রশ্ন করতে সুবিধা হয়। দেখেছেন তো স্যার, ফুলকি দাস কিন্তু এমনি এমনি কিচ্ছু বলে না। আমরা সবাই একবার চেষ্টা করে তো দেখি কোনো সমাধানে আসতে পারি কিনা। বলা তো যায় না, মা কালী হয়তো ফুলকি দাসের মাথায় কোনো বুদ্ধি ঢুকিয়ে দিল। আমার মন বলছে আমাদের আশেপাশেই কেউ আছে যে এই খুনটার ব্যাপারে খুব ভালোভাবে জানে, আমরা তাকে ধরতে পারছি না। ফুলকির মাথায় নিশ্চয়ই আবার রুদ্র আর ঈশিতার কথা চলে এলো। কখন যে বেফাস কি বলে দেবে কে জানে। আর পারা যায় না মেয়েটাকে নিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।